আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2024 কোশ্চেন আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম অধ্যায় ঢাকা বোর্ড 2024 থেকে যে এই কোশ্চেনটা এসেছিল। তো আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখি। দেখো যে ঘটনা দেয়া আছে এক্স ওয়াই এবং কি জেড। ঘটনা, তিনটা ঘটনা আছে এখানে। দেখো, তিনটা ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ আছে আব্দুল মতিন, কাজী গোলাম মাহবুব। দেখো, আমরা জানি এই আব্দুল মতিন আর কাজী গোলাম মাহবুব তারা দুইজন ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এরপরে ওই ঘটনার সাথে দেখো ইস্কান্দার মির্জা আর আইয়ুব খান, তো এই দুইজন ব্যক্তি দেখো পাকিস্তানের সামরিক শাসন ছিলেন। তো প্রথম পাকিস্তানের সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা, তারপরে তাকে দেশ থেকে বাধ্য করে আইয়ুব খান। এরপর জেড ঘটনা দেখো ডক্টর শামসুজ্জোহা এবং হচ্ছে কি আসাদুজ্জামান আসাদ। তো এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি যে গণ অভ্যুত্থান 1969 গণ অভ্যুত্থানকে উল্লেখ করা হয়েছে। এখন ক নম্বর প্রশ্নটা দেখি। ক নম্বর প্রশ্ন বলতেছে যে যুক্ত ফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি কি ছিল। দেখো যে যুক্ত ফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি খ নম্বর, যে 6 দফায় উল্লেখিত রাজস্ব সংক্রান্ত প্রস্তাবটি ব্যাখ্যা করো। আচ্ছা, 6টা দফায় দেখো, 6টা দফার মধ্যে একটা দফা ছিল রাজস্ব সংক্রান্ত। তো রাজস্ব সংক্রান্ত দফাটি কি বলতেছে? প্রস্তাবটি ব্যাখ্যা করতে বলতেছে। এবং গ হচ্ছে দেখো ঘটনা অয় দ্বারা কোন ঐতিহাসিক বিষয়কে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, ঘটনা অয়, এই যে ঘটনা অয় ইস্কান্দার মির্জা এবং আইয়ুব খান, তো আমরা বললাম যে কি এটা সামরিক শাসনকে। এরপর ঘ নম্বর কোশ্চেন, ঘ নম্বর বলতেছে স্বাধীনতা যুদ্ধের প্রেরণাকে শক্তি হিসেবে এক্স এবং জেড ভূমিকা রয়েছে, উক্তিটি যথাযথ নিরূপণ করো। দেখো যে স্বাধীনতা যুদ্ধের প্রেরণাদায়ক শক্তি হিসেবে এক্স ভাষা আন্দোলন এবং জেড 1969 গণ অভ্যুত্থান, এই যে দেখো এই ঘটনা রয়েছে কি গুরুত্বপূর্ণ কি একটা হচ্ছে নিরূপণ করছে। আচ্ছা, আমরা ক নম্বর আনসারটা দেখি। আচ্ছা, প্রথমে যুক্ত ফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি কি আমরা একটু দেখি। আচ্ছা, বলতেছে যে যুক্ত ফ্রন্টের শিক্ষা সংক্রান্ত দফাটি হলো শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কি শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। কি কেবল মাতৃভাষায় শিক্ষাদানের কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। এরপর খ নম্বর দেখো 6 দফায় রাজস্ব সংক্রান্তি দফাটা কি বলতেছিল? প্রস্তাবটি উল্লেখ করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। 6 দফায় উল্লেখিত চতুর্থ দফাটি ছিল রাজস্ব সংক্রান্ত প্রস্তাব। শেখ মুজিবুর রহমান তার 6 দফা দাবির মধ্যে দেখো চতুর্থ দফায় রাজস্ব সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন। এই দফায় বলা হয় সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে। দেখো এই দফায় বলা হয় সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। কোন সরকারের হাতে? আঞ্চলিক সরকারের হাতে সকল প্রকার কর ধার্য করার কি থাকবে? ক্ষমতা থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারের দেওয়ার ব্যবস্থা থাকবে। কি বলতেছে? আঞ্চলিক সরকারের আদায়কৃত, দেখো আঞ্চলিক, দেখো এখানে বলতেছে কেন্দ্রীয় সরকার কি কর ধার্য করতে পারবে না, করটা ধার্য করবে হচ্ছে কি আঞ্চলিক সরকার, এবং আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। তো তাদের যে দিবে না এমন একটা অবস্থা না, অবশ্যই কি দিবে একটা নির্দিষ্ট অংশ। তো এটা ছিল যে 6 দফার চতুর্থ দফাটি রাজস্ব সংক্রান্ত। এরপরে ঘটনা অয় দ্বারা পাকিস্তানের কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? দেখো ঘটনা অয় দ্বারা আচ্ছা, ঘটনা অয় দ্বারা পাকিস্তানের সামরিক শাসন শুরু হওয়ার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। কি পাকিস্তানের সামরিক শাসন শুরু হওয়ার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। দেখো পাকিস্তানের সামরিক শাসন শুরু হয়েছিল আমরা জানি যে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার হাত ধরে। তো প্রথম 1958 সালে হচ্ছে কি সামরিক শাসন চালু হয়। তো 1958 সালে 7ই অক্টোবর যখন তিনি সামরিক শাসন জারি করেন, তারপরে 20 দিন ক্ষমতায় থাকার পরে 27 অক্টোবর পুনরায় আবার কি জেনারেল আইয়ুব খান আবার ক্ষমতায় আসেন। এখন আমরা একটু পড়ি, দেখো কি বলতেছে যে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার আদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে। দেখো এই যে 1958 সালের আগে 1954 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটাকে বলতেছে যে যুক্তফ্রন্ট নির্বাচন। কি নির্বাচন? যুক্তফ্রন্ট। তো এই যুক্তফ্রন্ট নির্বাচনে সরকারকে বরখাস্ত করার আদেশে ঘন ঘন কি করা হয়? সরকার পরিবর্তন হতে থাকে। এই সময় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারি হতো এবং অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে কি হয়? মারা যায় তিনি ওই সময়। এই সুযোগে 1958 সালে 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। দেখো প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন, তিনি দায়িত্ব নিয়ে 1956 সালে সংবিধান বাতিল করেন। তো দেখো 1956 সালে কি এই সংবিধান বাতিল করে দেন। তো আমরা দেখলাম যে ভাষা আন্দোলনের পরে 1956 সালে যখন কি
পাকিস্তানের সংবিধান প্রণীত হলো তখন বলা হলো একটা সংবিধানে, যে সংবিধানের একটা অনুচ্ছেদে বলা হয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি বাংলা। তো এমন হচ্ছে কি দেখো এই পরে কি যখন ইস্কান্দার মির্জা ক্ষমতায় আসলেন তখন কি এই 1956 সালে সংবিধান বাতিল করে দিলেন এবং কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। দেখো তিনি এসে প্রথমে কি করলেন, সংবিধান বাতিল করে দিলেন এবং রাজনৈতিক দলের কার্যক্রম কি করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। তো কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম হবে না এবং সকল মৌলিক অধিকার কেড়ে নিলেন এবং মানুষদের দেখো মানুষের যত মৌলিক অধিকার ছিল সকল অধিকারকে কেড়ে নিলেন। এবং 1958 সালে 7ই অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত এবং দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করেন। এখন দেখো তিনি যে ক্ষমতা দখল করে এসে ভালো কিছু করবে এমন না, তিনি দেখো তিনি এসে কি করেন, তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন এবং কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেন, নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। দেখো তিনি এসে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। পূর্বে ঘোষিত 1959 সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন, দেখো 1959 সালে একটা কি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সাধারণ নির্বাচন কি করে দেন, স্থগিত করে দেন এবং রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। কি দেখো এই প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথমত যে যখন 1958 সালে 7ই অক্টোবর যখন কি ক্ষমতায় আসেন তখন ইস্কান্দার মির্জা কি করেছিল, রাজনৈতিক দলের উপর কি রাজনৈতিক দলগুলোকে কি করে দিয়েছিলেন যে তাদের উপর নিষেধাজ্ঞা করে দিয়েছিলেন যে তারা কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এরপরে দেখো এরপরে এই প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এসে তো সে একইভাবে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা কি করে রাখেন, বহাল রাখেন। আচ্ছা উদ্দীপকের ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে ইস্কান্দার মির্জা ও আইয়ুব খানের নাম উল্লেখ করা হয়েছে। এই দুইজন ব্যক্তির ওপর বর্ণিত পাকিস্তানের সামরিক শাসন চালুর সাথে জড়িত ছিলেন, কি ছিলেন, সামরিক শাসন চালুর সাথে জড়িত ছিলেন। এরপর ঘ নম্বর কোশ্চেনটা, আচ্ছা ঘ নম্বর কোশ্চেনটা ছিল যে স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক ব্যক্তি হিসেবে দেখো এক্স নির্দেশিত ছিল হচ্ছে কি ওটা ভাষা আন্দোলন ছিল এবং জেড নির্দেশিত গণ অভ্যুত্থানের ভূমিকা রয়েছে, কি জেড নির্দেশিত গণ অভ্যুত্থানের ভূমিকা রয়েছে। তো মন্তব্যটি কি যথার্থ। আচ্ছা দেখো 1947 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে সৃষ্ট আন্দোলনেই ভাষা আন্দোলন, সৃষ্ট আন্দোলন হচ্ছে কি ভাষা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম সোপান, কি ছিল 1952 সালের ভাষা আন্দোলন ছিল জাতীয়তাবাদের প্রথম সোপান। আব্দুল মতিন এবং কাজী গোলাম মাহবুব, দেখো কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন কেবল হচ্ছে কি ভাষার অধিকার রক্ষার সীমাবদ্ধ ছিল না, বরং এটি বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার সচেতন করে তোলে। দেখো ওই সময় কি বাঙালিকে শিখায় যে কি যে নিজের অধিকারকে সম্পর্কে সচেতন করে তোলে, শুধু যে নিজেদের ভাষার জন্য লড়তেছে এমন না, সেটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলার আন্দোলন। এরপরে এই আন্দোলনের সফলতায় পরবর্তী সকল অধিকার আন্দোলনের ভিত্তিতে যে ভিত্তি হিসেবে কি করে কাজ করে। এবং ঘটনা 2 দ্বারা বললাম যে 1969 গণ অভ্যুত্থানকে বোঝানো হয়েছে। দেখো যে ঘটনা 2 অর্থাৎ 1969 গণ অভ্যুত্থান ছিল স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের চূড়ান্ত প্রস্তুতি। দেখো মানুষ হচ্ছে কি তার নিজের কি যে সকল অধিকার আদায়ের জন্য কি একত্রিত হয়েছিল, সেই একত্রিত হওয়াটাকে আমরা বলতেছি কি গণ অভ্যুত্থান। চূড়ান্ত প্রস্তুতি, আসাদুজ্জামান আসাদ ও ডক্টর শামসুজ্জোহার মতো বীরদের আত্মত্যাগে আইয়ুব খানের দীর্ঘ সামরিক শাসনের পতন ঘটে। দেখো আসাদুজ্জামান আসাদ এবং ডক্টর শামসুজ্জোহা এই যে যখন এই বুদ্ধিজীবীগুলো শহীদ হলো তখন কি হলো, দেখো এই যে তখন দেশ থেকে বাধ্য হন আইয়ুব খান, তখন সামরিক শাসনের পতন ঘটে। এই আন্দোলনে বাঙালিকে একতাবদ্ধ করে এবং 1970 সালে বিশাল নির্বাচনে দেখো যে নির্বাচনের বিশাল জয়ের পথ প্রশস্ত করে। তো 1969 গণঅভ্যুত্থানের পরে যখন সামরিক শাসন শেষ হয় তখন একটা কি নির্বাচন দেওয়ার কথা হলো, দেন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। এরপরে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হওয়া বাঙালি জাতীয়তাবাদের চেতনা 1969 গণঅভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। এই আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালে বাংলার মানুষকে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। ভাষা আন্দোলনের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের প্রতিরোধে মনে এই বিশ্বাস জন্মায় যে ত্যাগের মাধ্যমে চূড়ান্ত বিজয় কি অর্জন সম্ভব। ত্যাগের মাধ্যমে দেখো চূড়ান্ত বিজয় সম্ভব। এখন দেখো এই ব্যক্তিগুলো তাদের নিজের জীবন ত্যাগ করেছিল বলে আমরা আজকে কি চূড়ান্ত বিজয়টা যে পালন করতেছি।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এক্স এবং জেড উভয় ঘটনায় বাঙালির মনে জাতীয়তাবাদের সুদৃঢ় করেছে এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মূল চালিকা শক্তি হিসেবে কি করেছে, কাজ করেছে। তাই উক্তিটি কি যথার্থ। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে এই যে ঢাকা বোর্ড 2024 কোশ্চেনটা শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।